একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে রাজ্যে, নাকি নিজেদের পাল্লা ভারী করা হচ্ছে, অন্যকে দোষারোপ করা হচ্ছে এবং নিজেদেরকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে? অন্ততপক্ষে আজকের যে জোকা আইআইএম এর ঘটনায় আইনজীবীর কথা শুনে, যদিও অভিযুক্তের আইনজীবী, কিন্তু তার কথা শুনে আমার মনে হচ্ছিল যে এর ভেতরে কোথাও ত্রুটি বিচ্যুতি রয়েছে। আসুন একেবারে খুব বেশি সময় না নষ্ট করে দ্রুত প্রথমেই আপনাদের জোকা আইআইএমে অভিযুক্ত কর্ণাটকী ছাত্রের যে আইনজীবী সে কি বলছে আগে শোনাই তার বক্তব্য, শুনবো। রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন, একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস, সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। 5 to 2035 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। আমরা বলেছিলাম কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত ধার্য। 164 এর জন্য দেখলাম আবেদন করা হয়েছে ভিকটিম লেডির, ওটা অটোমেটিক্যালি ওটা ম্যান্ডেটারি প্রভিশন অ্যাকসেপ্ট হয়েছে। তাহলে কি দেখতে পেলাম যে একজন কলেজ পড়ুয়াকে মানে কলেজে আইআইএম জোকাতে ধর্ষণ করা হলো, তাকে যে মেয়েটির বিরুদ্ধে অভিযোগ মানে যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারিনী, তিনি অভিযোগ করেছেন 8:20 নাগাদ একজন কর্ণাটকী ছাত্রের বিরুদ্ধে 64 ধারা ভারতীয় ন্যায় সংহিতার 123, 27, 127, 115(2) এবং 76 বলপূর্বক মহিলাকে হেনস্থার ধারাগুলো দেওয়া হয়েছে। জোর করে আটকে রাখা, মারধরের ঘটনায় যুক্ত, বেহুশ করে অপরাধ সংগঠন এবং ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনা। কিন্তু কেন তাহলে এক্ষেত্রে ফিসি রয়েছে বলা হচ্ছে? এবার যিনি অভিযোগকারিনী তার আইনজীবী কি বলছেন একবার তার বক্তব্য আপনাদেরকে শোনাই, শুনুন। এটা পিওরলি ইনভেস্টিগেশন ব্যাপার, এই পার্টে বোধহয় না থাকা। অভিযোগটা কখন হলো? গতকাল? এটা পিওরলি ইনভেস্টিগেশন পার্ট। এটা আমরা কোর্টের ভেতরে যেটা ছিল, আমরা তার সাথেও কোর্টকে বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ, যেটা বলেছিলাম সে ছিল যখন, তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে। সেটা দেখা যাক, সেটা অ্যাপ্লাইজ ফিক্স করা, টিও ফিক্স করা, ওখানে যদি কোনো স্যাম্পেল পায় সেটা ফরেন্সিক, সেই সব এমনিগুলো দেখছে। এটা সিধা আছে আমাদের, আর মোবাইলটা অ্যাকুরেট মোবাইলটা সিধা। কিন্তু আসলে কি ঘটেছে? কসবা ল কলেজের পরে এই ঘটনা ঘটলো। আচ্ছা, এবার এর মধ্যে বিষয় হচ্ছে এই আইআইএম, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, মানে শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত একটি ম্যানেজমেন্ট কলেজ, এবং এখানে ঢুকতে গেলে বা পড়তে গেলে ভালো মেধার পরিচয় দিয়ে সারা ভারত থেকে স্টুডেন্টরা এখানে আসে। এটা হচ্ছে এই কলেজের ইতিহাস। আপনি দেখতে পাবেন এক্ষুনি ফোন খুললে আইআইএম জোকা বলে সার্চ করুন, মোটামুটিভাবে কলেজ হিস্ট্রি পেয়ে যাবেন। আপনি ওয়েবসাইট সার্চ করতে পারেন। এখানে এই ধরনের ঘটনার অভিযোগ এবং এর মধ্যে ফিসি কিছু রয়েছে বলা হচ্ছে। কেন এই সন্দেহ আরও বেশি দানা বাঁধছে সেটা হচ্ছে যে অভিযোগকারিনী তার বাবার বয়ানের ভিত্তিতে। আমি বাবার বয়ান শোনাবো, কিন্তু তার আগে পরিচয় করে দেবো যারা এখন এর মধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পার্থ প্রতিম রায়, আজকের মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, তাকে স্বাগত জানাই। অন্যদিকে বাম মুখপাত্র নীলাংশু পাঁজা আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে, নীলাংশুকেও স্বাগত জানাই। এর কিছুক্ষণের মধ্যেই বিজেপির তরফে ফাল্গুনী পাত্র আসবেন এবং বিশ্লেষণের জন্য মহানন্দা কাঞ্জিলালও আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমি প্রথম পার্থদার কাছে যাব। পার্থদা, এই ঘটনায় মূলত দেখা যাচ্ছে যে একজন কর্ণাটকের ছাত্রকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং পুলিশের কাছে অভিযোগ লেখানো নিয়ে যেটা বাবা বলেছেন যে ও বলেছে ওকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই যে বাবা বলছে, বাবার বক্তব্য আমি আপনাকে শোনাবো কিছুক্ষণ পরে, কিন্তু এই যে পুলিশ যে অভিযোগটা রুজু করলো
মেয়েটির অভিযোগের ভিত্তিতে মেয়েটি তার বাবাকে নাকি বলেছে যে আমি বলিনি, ওরা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। এই ধরনের একটা অভিযোগ আসছে, কি বলবেন? দেখুন, অভিযোগ যেটাই হোক না কেন, এরকম একটা গুরুতর অভিযোগ যেহেতু এসেছে, গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং আইআইএম জোকাতে একটা কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের ভেতরে এ ধরনের একটা ঘটনার অভিযোগ এসেছে। স্বভাবতই অভিযোগ পাওয়ার পর পুলিশ সেটাকে গুরুত্ব সহকারে দেখছে। আমরা বুঝতে পারছি না, যখন একটা ঘটনায় পুলিশ সক্রিয়তা নিয়ে কর্মকাণ্ড করছে তখন বলা হচ্ছে পুলিশ অতি সক্রিয়তা কেন করছে। আবার পুলিশ যখন অন্য কোনো ইনস্টিটিউশনে তদন্ত করছে তখন বলছে সেখানে নেগলিজেন্সি থাকছে। এই বিচারিতাটা চলতে পারে না। আমরা স্পষ্ট করে বলি যে কোনো ইনস্টিটিউশন হোক, সেটা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো ইনস্টিটিউশন হোক বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো ইনস্টিটিউশন হোক, এই ধরনের যৌন নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটাকে গুরুত্ব সহকারে পশ্চিমবঙ্গ পুলিশ দেখছে। তার উদাহরণ কিন্তু কসবা ল কলেজের ক্ষেত্রেও আমরা যেমন দেখছি, এই আইআইএম জোকার ক্ষেত্রেও আমরা কিন্তু অন্যথা দেখছি না। এখন প্রশ্ন হলো, আইআইএম জোকা এটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটা ইনস্টিটিউশন, তার নিরাপত্তা নিয়ে অনেক রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু এই সিকিউরিটি কম্প্রোমাইজ হলো কি করে? একজন ছাত্রী সে কাউন্সিলিং এ এলো, সে একটা সেখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করলো, হঠাৎ করে সে হস্টেলের বেডে নিজেকে আবিষ্কার করলো, অভিযোগকারিনীর বাবার যে বয়ানে যে তথ্যগুলো উঠে এসেছে, এবং তারপরে এই যৌন নির্যাতনের বিষয়গুলো উঠে আসছে। স্বাভাবিকভাবে ঘটনা কি ঘটেছে পুলিশ তদন্ত করছে, যে অভিযুক্ত তাকে ধরা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ছাত্রীরও বয়ান, নিশ্চিতভাবে পুলিশ যে প্রসিডিওর রয়েছে বা সেখানকার প্লেস অফ অকারেন্স সহ অন্যান্য আই উইটনেস যদি কেউ থেকে থাকে সেটা নিশ্চিতভাবে দেখবে, সিসিটিভি ফুটেজ দেখবে। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকারের এই একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে যেখানে এত ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা পরপর কয়েকজন বক্তার কাছে শুনলাম, মানে সেই ইনস্টিটিউশনের ভেতরে, যে সেখানে ইনস্টিটিউশনে বহিরাগত কেউ ঢুকলে তাকে বিভিন্ন গেটে পর্যায়ক্রমে তার সিগনেচার নেওয়া হয়, তার জিজ্ঞাসাবাদ করা হয়, আইডেন্টি কার্ড দেখা হয়। তাহলে এই সমস্তকে টপকে একজন অভিযুক্ত কিভাবে সেখানে ঢুকলো, বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জায়গায় সেই মেয়েটি কতক্ষণ ছিল, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করলেই পরিষ্কার হয়ে উঠবে। কিন্তু এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর, এবং গুরুতর অভিযোগ বলেই রাজ্য সরকার পুলিশের কাছে যখন ইনফর্ম হয় বা অভিযোগ আসে, নিশ্চিতভাবে পুলিশ তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে, সব দিক খতিয়ে দেখে যেটা যে অভিযুক্ত সে যদি সত্যিকারের অভিযুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা এক্ষেত্রেও সর্বোচ্চ শাস্তির দাবি করব নিশ্চিতভাবে। আচ্ছা, প্রথম তো আগে ঘটনার সত্যতা যাচাই করতে হবে, তারপরে শাস্তির দাবি। এখন এই ঘটনার সত্যতা নিয়ে আপনি বললেন যে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, এটা বলা হচ্ছে, এটা আমরা বলছি না পার্থদা। দেবাশিস বাবু, এখানে এই কথাটা একটু অবজেকশন করি আপনার। আপনি যেটা বলেন সত্যতা যাচাই হবে, সত্যতা যাচাই হবে, তারপর সর্বোচ্চ শাস্তির ব্যাপার, সেটা যদি আপনি সব ক্ষেত্রেই বলেন সব ক্ষেত্রেই সত্যি, যদি সব ক্ষেত্রে না বলেন এক্ষেত্রেও সর্বোচ্চ শাস্তির দাবি রাখবো যদি অভিযোগ সত্য হয়। আজ আমি বুঝলাম, আমি আপনাকে বোঝাতে পারছি নিশ্চিতভাবে। অন্যান্য ঘটনার ক্ষেত্রে আমরা যেমন বলি যে সর্বোচ্চ শাস্তির দাবি চাই, এখানেও আমরা চাই যে যৌন নির্যাতন বা এই ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি প্রয়োজন। সেটা একই রকম ভাবে কসবার মনোজিতের ক্ষেত্রেও। এখন মনোজিৎ যদি নির্দোষ হয় তাহলে তার শাস্তির দাবি তো আমি করতে পারি না এখান থেকে বসে। যাই হোক, কসবার মনোজিতের ক্ষেত্রে আমরা কোনো লুকোনোর ব্যাপার নেই। কসবার ঘটনা প্রকাশ্যে আসবার পর মনোজিতের বিরুদ্ধে এফআইআর হয়, 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়, এবং রাজ্য পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুচারুভাবে করেছে। এখানেও কোনো নেগলিজেন্সি ছিল না, আইআইএম জোকার ক্ষেত্রে কোনো নেগলিজেন্সি থাকবে না, এটা নিশ্চিতভাবে। পার্থদা, কসবা ল কলেজটা রাজ্য সরকারের পরিচালিত আর আইআইএমটা কেন্দ্র সরকার পরিচালিত বলে দুটো জায়গায় ধর্ষণকে দুরকম দেখানোর মতো মানসিক প্রবৃত্তি আমার নেই, একদম নেই, আপনি বিশ্বাস করুন। কিন্তু যখন অভিযোগকারীর বাবা
আপনার মনে আমিও আপনার কাছে সেটাই প্রত্যাশা করি। আমি জানি, আমি এই প্রবৃত্তিতে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি মাথায় রাখবেন এই যে কসবাতে মেয়েটি তার বাবাকে নিয়ে গিয়ে পরের দিন অভিযোগ দায়ের করেছিল। বাবা, মেয়ে, যে দোকান থেকে ওই কিনেছিল ইনহেলার, কলেজের সিসিটিভি, সবটা মিলে গেছিল পার্থদা। সেই জন্য মনোজিৎ সম্পর্কে ডাউট নিয়ে কোনো প্রোগ্রাম আমাদের করতে হয়নি। তার পরবর্তীকালে ওই নামখানাতে গিয়ে বা এখানে গিয়ে ওখানে গিয়ে যা যা করেছে তার ফুটেজ তো এখন প্রত্যেক দিন আসছে। আমি সেটা বলছি না, আমি সেই ঘটনা বলছি না, কিন্তু এখানে যেহেতু অভিযোগ মিলছে না পার্থদা, আমার কনসার্ন হচ্ছে সেখানটায়। আজকে আপনি অভিযোগ করছেন, আপনার বাবা বলছেন না পার্থ যেটা বলছে সেটা ঠিক নয়, তাহলে সেখানটা নিয়ে মিডিয়ার কনসেন্ট্রেশন দেওয়ার দরকার এবং সেই কারণের জন্য। কিন্তু কেন্দ্র সরকারের ইনস্টিটিউট বলে ধর্ষণটা লঘু আর কসবায় হয়েছে বলে মনোজিৎ সব থেকে বেশি দোষী, মহাপাপী, এরকম আমি বলছি না পার্থদা, বিশ্বাস করুন। আজকে মেয়েটির বাবা কি বলেছেন একবার শোনানোর প্রয়োজন রয়েছে, তাহলে হয়তো খানিকটা স্পষ্ট হবে। আমি জানি না তার বাবার বয়ান আগামী দিনে পরিবর্তন হয়ে যাবে কিনা বা চেঞ্জ হবে কিনা, কিন্তু কি বলেছে অভিযোগকারিনীর বাবা সেটা আগে একবার শোনাই, তারপর আমি নীলাংশুর কাছে আসবো। একবার শোনাই দেখি। গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায়, লোকেশনটা ঠিক ও বুঝতে পারিনি। তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিহর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই, যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে, ও উঠলে পরে আমি। পার্থদা, আপনি জানেন যে যারা অভিযোগ করে বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে মিডিয়ার বাধ্যবাধকতার জন্য ভদ্রলোককে প্রথমে সমস্ত মিডিয়া ঘুরিয়ে দাঁড় করায়, তারপরে তার মাথার পেছন থেকে বুম দিয়ে, মানে আমাদের সাউন্ডের যে মেশিন বুম আপনি জানেন, সেটা দিয়ে তার বক্তব্য রেকর্ড করা হয়। সেই জন্য প্রত্যেকটা কথা পরিষ্কার করে না বোঝা গেলেও আমার মনে হয় বুঝতে অসুবিধাও হয়নি। এই আমরা স্টুডিওতে বসে আমি নীলাংশ যে শুনছিলাম মোটামুটি বুঝতে পারছি না, অডিওটা একদম ক্লিয়ার নয় এই কারণের জন্য, তারপরেও আমরা এক্সট্রা প্রোটেকশন হিসেবে ব্লার করেছি ছবিটা। কিন্তু উনি যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে বলছেন আমার মেয়ে বলছে অটো থেকে পড়ে গেছিল, এরকম কিছু ঘটনা ঘটেনি। পার্থদা, আপনি শুনলেন, এটা আমার বক্তব্য নয়। আর যাকে দেখা যাচ্ছিল তিনি মেয়েটির বাবা সম্পর্কে তিনি বলছেন পুলিশ বলেছিল এরকম একটা অভিযোগ লিখতে, আমি এরকম কিছু লিখিনি, আমার সঙ্গে এমন কিছু হয়নি, যার সঙ্গে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে আমার কোনো সেই অর্থে সম্পর্ক নেই। আপনি শুনলেন। আমি নীলাংশুর কাছে আসবো। নীলাংশু, এই ধরনের একটা ঘটনা সমস্ত মিডিয়াকে সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে, ইনক্লুডিং মি, আমাকে এবং আমার প্রতিষ্ঠানকেও, যে আমরা কোন লাইনে যাব, কিভাবে করব, কি বলবো এই ক্ষেত্রে। এবং তুমি দেখলে প্রথমে যে আইনজীবী বলছে ঘটনার মধ্যে কিছু ফিশি আছে। তাহলে এই ধরনের অভিযোগ, যেখানে অভিযোগকারিনী তার বাবা বলছেন এরকম কিছু ঘটেইনি, কিন্তু পুলিশ কি করলো, দ্রুত অতি সক্রিয়তার সঙ্গে, যেটা নিয়ে পার্থদার আপত্তি আছে যে পুলিশের অতি সক্রিয়তা কেন আপনারা বলছেন, কেন বলছেন পুলিশ কি তাহলে কাজ করবে না? ডেফিনেটলি করবে, কিন্তু এই যে গ্রেপ্তার, তাকে তোলা এবং একাধিক ধারায় মামলা রুজু, আমি জানি না যে এতগুলো ধারায় মনোজিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কিনা। 64 ধর্ষণের ধারা, 123 বেহুশ করে অপরাধ সংগঠন করা, 127(2) জোর করে আটকে রাখা, 115(2) মারধরের ধারা অভিযুক্ত করা, 76 বলপূর্বক কোনো মহিলাকে হেনস্থা করা,
এই সমস্ত ভারতীয় মানে ন্যায় সংহিতার যে ধারা সব দেওয়া হয়েছে। কি বলবে তুমি এরপর? দেখো দেবাশিসদা, আমি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমি ঘটনাটা নিউজ চ্যানেলে দেখি। তখন শুনছিলাম সেটা জলের বোতল, তার সাথে পিৎজা, এই সমস্ত কিছু নাকি খাইয়ে মেয়েটিকে বেহুশ করে দেওয়া হয়েছে এবং তারপর মেয়েটির সাথে বলপূর্বক একটা নোংরা ঘটনা, যা অভিযোগ রয়েছে আর কি। সবাই করেছে। এবার এখন আমি এই স্টুডিওতে এসে এখন মানে পায়ের তলার মাটি সরে যাওয়ার অবস্থা মেয়েটির বাবার বয়ানে। মানে তোমাদেরও যা প্রশ্ন আমারও তাই প্রশ্ন, তাহলে বিচার ব্যবস্থার অধীনে এই প্রশাসন, তার উপরও যথেষ্ট সন্দেহ তৈরি হয়, কিংবা সেই মেয়েটির বাবা কতটা সত্য বলছেন সেটার উপরেও সন্দেহ তৈরি হয়। গোটা বিষয়টা বিচারাধীন। আমরা বলছি দেখো, যেটাই হোক না কেন এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে যে এই ধরনের নৃশংস অমানসিক ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে নিশ্চিতভাবেই পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। কিন্তু আর একটাও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই ধরনের ঘটনা যদি না ঘটে থাকে, যেটা মেয়েটির বাবার বয়ানে পাওয়া যাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন কেন এই ধরনের ঘটনা ঘটালো? এই তোমার কথায় কোট আনকোট অতি সক্রিয়তা, শুধু তোমার কথা না, বাংলার প্রতিটা অঞ্চলের মানুষই ভাবছে যে পুলিশ কোথাও কোথাও অতি সক্রিয় হয়ে যাচ্ছে। পুলিশ কোথাও কোথাও কদিন আগে দেখা যাচ্ছিল বামপন্থী সিআইটিউ তাদের ডাকে ধর্মঘটে হঠাৎ করে চড় মেরে দিচ্ছে। আবার এই পুলিশকেই মায়ের নামে বোনের নামে অকথ্য ভাষায় আক্রমণ করার পরেও রাত্রিবেলা মদ্যপ অবস্থায় অনুব্রত মণ্ডলকে তারাই সেফগার্ড করে নিয়ে যাচ্ছে। তাহলে এই পোটেনশিয়াল রেপিস্টরা তারাই যখন গোটা রাজ্যটা চালাচ্ছে, যারা এটা শেখাচ্ছে গোটা রাজ্যের কম বয়সী ছেলে মেয়ে তাদেরকে যে এই রাজ্যে ধর্ষণ করা, ধর্ষণের হুমকি দেওয়া, শ্লীলতাহানির হুমকি দেওয়া, এই কোনোটাই কোনো অপরাধমূলক ব্যবস্থা নয়। তার কারণ অনুব্রত মণ্ডল ধর্ষণের হুমকি দিলে তারপরে হাসতে হাসতে উনি বেরোন থানা থেকে। এ রাজ্যের বুকে মনোজিৎ মিশ্ররা 17 সালে আপনার শ্লীলতাহানির কাণ্ডে কলেজ থেকে রাস্টিকেটেড হয়ে যান, আবার 18 সালে গিয়ে আবার নতুন করে অ্যাডমিশন নিতে পারেন। এই রাজ্যের বুকে বহু জায়গায় আপনি আরজি করের ঘটনার সময় প্রতিবাদ দেখলেন, রাস্তায় মহিলারা নামলেন, তারপর দেখলেন আরজি করের যে ঘটনা রাজ্য পুলিশ তৈরি করলো সেই ঘটনার ওপরই শিলমোহর দেওয়া হলো নতুন করে। এখন আবার নতুন করে সিবিআই বলছে রাজ্য পুলিশ আগেই বলে দিয়েছে নাকি তিলোত্তমার বাবা মা বা অভয়ের বাবা মা তারা নাকি পাগল হয়ে গেছে। তাহলে এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটছে, যেখানে শাসন অর্থাৎ আইন ব্যবস্থা, আইন প্রশাসনের আমরা বলি না যে একটা শাসন রয়েছে গোটা বাংলার ওপর, সেটা নেই বলেই আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এবং আমি আবারও বলছি, তোমার প্রশ্নের উত্তর হিসাবে, যদি এই ধরনের ঘটনা আজকে আইআইএম জোকায় হয়ে থাকে, আমি নিজে ম্যানেজমেন্টের জন্য পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, আমি আইআইএম জোকায় হয়তো চান্স পেতে পারিনি, কারণ যথেষ্ট মেধা সম্পন্ন ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে চান্স পাওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হয়। তাহলে সেখানে যে ছেলেমেয়েরা পড়ছে তাদেরকে কোথাও মেলাইন করার চেষ্টা নয় তো? এর আগেও আমরা অনেক জায়গায় দেখেছি, কোথাও জেএনইউকে মেলাইন করার চেষ্টা, কোথাও বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে মেলাইন করার চেষ্টা, সেটাও একটু বলিয়ে দেখতে হবে। আমি নীলাংশুর এই একদম ওর বক্তব্যের শেষ লাইনটাকে নেব, যে এর ফলে ছাত্রদের মেলাইন করবার চেষ্টা নয় তো। নীলাংশুর এই কথার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কি সেটা? এক হচ্ছে অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাই মানে তাদের মধ্যে যে ধর্ষণ মানসিকতা বা এই অপরাধমূলক প্রবণতা থাকবে না তা নয়, হতেই পারে, কিন্তু যদি তা না হয় তাহলে দুটো বিরাট ক্ষতি অপেক্ষা করছে। কি? একটা হচ্ছে এই ছাত্রের ইন্ডিভিজুয়াল কেরিয়ার, এর কেরিয়ার নষ্ট হবে বা তার বিরুদ্ধে অভিযোগ উঠলো, তার সামাজিক সুখ্যাতি প্রতিপত্তি, তার কেরিয়ারের উপর একটা আঘাত আসবে। দ্বিতীয়ত, এই বাংলায় সারা ভারতের মেধাবী ছেলেরা বা মেয়েরা পড়তে আসতে ভয় পাবে। মানে আমরা ইচ্ছাকৃতভাবে পায়ে কুড়ুল মারছি না তো। আজকে আইআইএম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে এটা হচ্ছে আইআইএম কলকাতা, মানে জোকাতে যেটা তার ভেন্যু, জোকাতে যেটা অবস্থিত। এবার এই কলেজে মানে কলকাতায় প্লেসমেন্ট পেলে লোকে পড়তে আসতে থরহরি কম্প হবে, কারণ এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা কলেজে ঘটনা ঘটলে সেটা যেমন সারা ভারতে ছড়িয়ে পড়ে, এটা আরও দ্রুততার সঙ্গে সারা ভারতে ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস। তাতে তো পশ্চিমবঙ্গের বিরাটভাবে ভাবমূর্তি নষ্ট হবে আগামী দিনে। এমনিতেই ব্রেন ড্রেন হচ্ছে যেভাবে, মানে ভাবা যায় না। এরপরে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পড়তে আসতে ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা পড়তে আসতে কি ভয় পেতে পারে? এই ধরনের ঘটনা যদি ফেব্রিকেটেড হয়, বানানো হয়, আমি বলছি না বানানো, পুলিশ তদন্ত করবে, একেবারে মানে প্রাথমিক পর্বে রয়েছে বিষয়। 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত, জেল হেফাজত না, পুলিশ হেফাজত মানে পুলিশ তদন্ত করবে। সত্যি কি বেরিয়ে আসবে জানি না, কিন্তু যদি এটা মস্তিষ্ক প্রসূত কোনো ফেব্রিকেটেড ইস্যু হয়, ভয়াবহ বিষয়। আমি আসবো এরপরে, বাবার বক্তব্যের আরও খানিকটা অংশ রয়েছে এবং অন্যদিকে রাজনৈতিক নেতারা কে কি বলছে সেটাও আপনাদেরকে শোনাবে। দিল্লি থেকে ফেরার সময় দিলীপ দাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করলেন যে এই ঘটনার মধ্যে কীরকম আপনি কি দেখছেন।
তো দিলীপ ঘোষ প্রশাসনিক প্রধানকে দায়ী করেছেন। আর অন্যদিকে কুণালদা ঠিক এই পার্থদার কথারই একেবারে একটা সহজ সরল প্রতিবিম্ব, যেটা কুণালদার গলাতেও পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অতি সক্রিয়তা নিয়ে পুলিশের আপনারা কথা বলছেন, এটা কি ঠিক হচ্ছে? একদম প্রথমে আপনাদের টিভি স্ক্রিনে আমি রাখবো কুণাল ঘোষ কি বলছেন, তারপর দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো, শুনুন। আইআইএম যেটা জোকায় যে ঘটনার কথা আসছে, এটা এখনো পর্যন্ত ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে আছে। যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে। সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা। মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন, আবার তার বাবা আর এক ধরনের কথা বলছেন। বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না। আবার শুনলাম নাকি বিরোধীদেরকে বলেছেন পুলিশ কেন অভিযোগ নিয়েছে, নাকি পুলিশ অভিযোগ কেন লিখিয়েছে। আরে পুলিশ যদি অভিযোগ না নেয় তখন তো আপনারা বলবেন যে পুলিশ থানায় যদি কোনো মহিলা কোনো বক্তব্য জানাতে যান তাহলে তো যে কোনো পুলিশই বলবে আপনি নিশ্চিতভাবে আপনি আপনার যা বক্তব্য আপনি লিখে দিয়ে যান। এটাও কি পুলিশের দোষ হতে পারে? মানে কমপ্লেন নিলে দোষ, কমপ্লেন না নিলে ভিলেন। ফলে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের দোষটা ধরতেই হবে। সুকুমার রায়ের পাগলা দাশু শেষ গল্প নতুন পণ্ডিতের মতো, যে যাই করুক শেষে তবেরে হরিপ্রসন্ন। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের আর শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। কোনো দলের নেতৃত্ব বা প্রশাসনিক প্রধান কোনো ঘটনাকে কি ইনসিস্ট করেন, এটা যেরকম একটা প্রশ্ন থাকবে, হয়তো তার হাতের বাইরে চলে যেতে পারে দলের কিছু অংশের। কাজেই বিজেপি শাসিত কোনো রাজ্যে কোনো অপরাধ সংগঠিত হলে সেটা যেরকম অমিত শাহ বা নরেন্দ্র মোদী করেন বলে মনে করা যায় না, কেরালায় কোনো অপরাধ সংগঠিত হলে সেটা পিনারাই বিজয়ন করেছেন বা বলেছেন বা ইনসিস্ট করেছেন, এটাও যেরকম বলা যায় না, ঠিক তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বা করেছেন সেটাও কখনোই আসে না। কিন্তু মূলত যেটা জায়গা সেটা আসছে যে কুণালদা বলছিলেন না যে এই পুলিশ অভিযোগ করলেও নিলেও দোষ, না নিলেও দোষ, থানায় গিয়ে মেয়েটি বললে পুলিশ অভিযোগ নেবে, এটাই স্বাভাবিক। ঠিক বলছেন কুণালদা, এটাই স্বাভাবিক। কোনো মহিলা যদি থানায় গিয়ে অভিযোগ করে, পুলিশের ফার্স্ট কাজ হচ্ছে তার অভিযোগকে লিপিবদ্ধ করা। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, ঠিক এইরকমই অভিযোগ বারবার মনোজিতের বিরুদ্ধে করা হয়েছে। একটি ছেলেকে কলেজের বাইরে বেদম প্রহার করা হয়েছে, বেদম রক্তাক্ত অবস্থায় ছেলেটি অভিযোগ জানায়, পুলিশ অভিযোগ নেয়, ঠিক। কিন্তু সে যখন সুস্থ এবং তারপর সে হাসপাতালে যায়, হাসপাতালে ভর্তি, এমনকি তাকে আইসিইউতে পাঠানো হয়, তার শারীরিক অবস্থা এমন ছিল। সে যখন বেরিয়ে আসে দেখে মনোজিৎ বাইরে একেবারে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। সে আবার থানায় যায়, পুলিশকে বলে যে যার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম তাকে কি গ্রেপ্তার করা হয়েছে, আপনারা তদন্ত কিভাবে করছেন? পুলিশ তাকে জানায় কিভাবে তদন্ত করতে হবে আমরা জানি, আমাদের শেখাতে হবে না। আমার প্রশ্নটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে একাধিক ফৌজদারি মামলা মনোজিতের বিরুদ্ধে ছিল, বিচারে সে জামিন পেয়ে গেছে, তাহলে চার্জ কেমন তৈরি হয়েছিল, কি ধরনের চার্জ, কি ধরনের কন্টেন্ট ছিল, এই প্রশ্ন উঠবে না পার্থদা? আজকে ঠিক সেই পুলিশ যখন সেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযোগ নেয়, একাধিক ধারায় তারা মামলা রুজু করে, বাবার কথার সঙ্গে মিলছে না, সেখানেও যখন অভিযুক্তকে দ্রুত ধরা হয় এবং তাকে মানে বন্দি করে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়ার যে ধারা সেগুলো লাগু করা হয়, তখনই পার্থদা প্রশ্ন ওঠে, আর কিচ্ছু নয়। ঠিক সেখানে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নের জায়গাটা আমরা আলোচনা করছি। ফাল্গুনী পাত্র আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, বিজেপি মুখপাত্র। হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে,
কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মাথায়। কমপ্লেনটাকে ওকে দিয়ে লিখিয়ে নিন। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারের কাছে? আমি ওভার ফোন কথা বলবো, আইসির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে, কে লিখিয়েছে? আমি লিখিনি। ওখানকার কে বলেছে অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল, যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরো অভিযোগটা কে লিখিয়েছে? পুরোপুরি ফিট। ফাল্গুনিদি, এই অভিযোগকারিনীর কোনো বক্তব্য এখনো মিডিয়া পায়নি। আমি আপাতভাবে কারোর বক্তব্যকে সঠিক বা বেঠিক বা মিথ্যা বলে আমি মানতে পারছি না। বাবা যেটা বলছেন শুধু ঘটনাচক্রে সেই বক্তব্যের সঙ্গে অপ্রাসঙ্গিকতা লাগছে, মিসম্যাচ করছে, আমি সেই কারণের জন্য বাবার বক্তব্য শোনাচ্ছি। বাবা কি বলছেন বা বাবা মেয়ের থেকে ঠিক ইনফরমেশন পেয়েছেন কিনা সেটাও আমাদের জানা নেই, কোনটা সত্যি কোনটা মিথ্যা জানা নেই। কিন্তু একটা ব্যক্তি, একজন মানুষ সম্পর্কে অভিযোগকারিনীর বাবা, তিনি যখন বলছেন আমাকে গুরুত্ব দিতে হচ্ছে। প্রথম লাইন যেটা আমি শোনালাম, পুলিশ নাকি অভিযোগ লিখিয়ে নিয়েছে। আবারও আমি বলছি, এই ঘটনার সত্যাসত্য সম্পর্কে আমাদের জানা নেই। উনি ঠিক বলছেন কিনা সেটাও আমাদের জানা নেই, কিন্তু উনি বলছেন, সেটা ঠিক কি ভুল আমরা জানি না। না দেখুন, আমরা সত্যিই জানি না যে ঘটনা অ্যাকচুয়ালি কি আছে, কিন্তু বাবা যখন বলছেন, কারণ এখানে মেয়ের জাস্টিসের ব্যাপারে অবশ্যই তার বাবা প্রথম থেকে দাবিদার বলে আমরা মনে করি। সেখানে বাবা যখন এই বিষয়টা এইভাবে তিনি বলছেন যে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে, তো সেটা অস্বীকার করার বা আমরা ভাববো না কেন? কারণ আমরাও তো জানি যে আমরা যখন থানায় কোনো কমপ্লেন করতে যাই, আইসি কমপ্লেন নেন না, বলে এই লাইনটা এখান থেকে বাদ দিন, এইটা এখানে ঢোকাবেন না, এই নামটা এখানে যাবেন না, ওরা পাল্টা কেস আপনাকে দেবে, তখন আপনি ঠিক রাখতে পারবেন তো? আমরা তার সম্মুখীন হয়েছি। দেখুন, আমরা বারবার বলি আমার নামে আর্মস কেস আছে, বোমা কেস আছে, মার্ডার কেস আছে, রেপ কেস আছে, এই আর দুটো, মানে 40 কেস আমার হবে 38, মানে এই কদিন আগেও এর মধ্যে 3-4টে কেস, মানে রেগুলার। বিধানসভার আগে আপনার স্বপ্ন পূরণ হয়ে হয়তো তাই হবে, মানে এইভাবে কেস বাড়ে। তাহলে আপনি কি বলছেন যে সত্যিকারের যারা মার্ডার করছে, সত্যিকারের যারা শ্লীলতাহানি করছে, এই যে মনোজিতের ভিডিও, একটা মেয়ে তার ভিডিও চারিদিকে যেভাবে ভাইরাল হচ্ছে, আপনি ভাবুন তার কিভাবে সম্মান যাচ্ছে। কিন্তু বলুন তো, তার জন্য কি এই ছেলেটি কখনো শাস্তি পেয়েছে? আজকে শাস্তি কেন পেয়েছে? ল কলেজের মেয়েটি সমস্ত তথ্য নিয়ে সে এফআইআর করেছে, না হলে হয়তো এই আরজি করের মতো প্লেস অফ অকারেন্স শেষ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেত। আর সৌভাগ্যের বিষয়, ভগবানের আশীর্বাদ যে মেয়েটি মরে যায়নি। মরে গেলে এটার কোনো তথ্য প্রমাণ থাকতো না, মনোজিৎ বেকুসুর খালাস হয়ে যেত, আমি বলছি সেটা হতো। এবং আমি বলছি গত 2 মাসের মধ্যে 36টা রেপ হয়েছে যেটা রেজিস্টার হয়েছে, এবং 47 টোটাল ক্রাইমস হয়েছে এগেনস্ট ওম্যান যেটা রেজিস্টার করে পেয়েছি। এছাড়া প্রত্যেক দিন বহু মহিলা এইভাবে মলেস্টেশন এবং রেপের শিকার হয়, যারা থানা অবধি পৌঁছাতে পারে না বা সেটাকে থানা অবধি পৌঁছাতে দেওয়া হয় না। কারণ এইখানে পঞ্চায়েত বলুন, এখানে মেম্বাররা বলুন, তৃণমূলের একটা পুরো গোষ্ঠী যারা নেতা, তারা সেটাকে চাপা দিয়ে দেয়, সেটা পয়সার বিনিময়ে হোক, সেটা ভয় দেখিয়ে হোক, সমস্ত বিষয়টা সামনে আনে না। আমরা প্রত্যেক দিন মহিলারা এই পশ্চিমবঙ্গে এই রেপের বা এই মলেস্টেশনের শিকার হই। এবং সেক্ষেত্রে দেখুন, আমরা আরেকটা জিনিস বলছি, যে ধরনের এই ছেলেটির ওপর যে ধরনের ধারা দেওয়া হয়েছে, দেখুন না, ঘটনা যদি ঘটে থাকে নিশ্চিত অন্যায় এবং তার শাস্তির দাবি আমরাও করে থাকি, কিন্তু সেই ঘটনাটা, অভিযোগটা নিয়েই তো প্রশ্ন আছে। পুলিশ আজকে এত সক্রিয়তা কিভাবে হট করে দেখিয়ে ফেললো, যেটা আমরা অন্য ক্ষেত্রে দেখিনি। আমরা দেখিনি যে এই যে ল কলেজে একদম 7টা 7:30 যে ঘটনা ঘটেছে, একদম থানার কাছাকাছি, সেখানে হোমগার্ড বলুন, সেখানে পুলিশ বলুন, বা সেখানে কলেজ কর্তৃপক্ষ বলুন, কেউ ব্যবস্থা নিল না। সেই ঘটনা এফআইআর করার পরে কত পরে সেটা আস্তে আস্তে সেটাকে সামনে এলো বা তার ব্যবস্থা নেওয়ার কথা বাধ্য হলো। ব্যবস্থা নিতে চাইনি, বাধ্য হয়েছে। কারণ যদি ব্যবস্থা নিতে চাইতো, এই মনোজিৎ মিশ্রর নামে যে ধরনের
আগে আমরা কেস দেখেছি, তাহলে এর অনেক আগেই এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমরা যদি কলেজ ক্যাম্পাসে, তাহলে ফাল্গুনিদি, এই আইআইএম এর মতো একটি স্বনামধন্য এবং সুখ্যাত প্রতিষ্ঠান কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, তাহলে কি কেন্দ্র সরকারকে মেলাইন করবার জন্য কেন্দ্র সরকারকে মেলাইন, দেখুন যদি ঘটনা ঘটে থাকে, আমি আবার বলছি, যদি ঘটনা ঘটে থাকে সেটা তো দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সাজা, যতদূর সেই সাজা দেওয়া যায় সেটা অবশ্যই করা উচিত। কিন্তু যখন আমরা তার বাবার কথা শুনছি, তার বাবার যে ধরনের বক্তব্য বলছে, বা মেয়েটিরও আমরা সেই ধরনের করে, এবং বলছে জোর করে লিখিয়ে নিয়েছে, সেক্ষেত্রে এই জোকা আইআইএম, যেটা কেন্দ্র সরকারের একটা প্রতিষ্ঠান, এবং এখানে খুব শিক্ষিত মেধাবী যারা ছাত্রছাত্রী, তারাই ভারতের মেরিটোরিয়াস একদম সেই জায়গাটাকে বদনাম করার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন এখন কলেজে, এরা মনোজিৎ মিশ্রের মতো প্রত্যেক কলেজে কলেজে রয়েছে, এবং দীর্ঘদিন ধরে 11 সালের পর থেকে কোনো যেরকম ছাত্র আমরা এই ভোট দেখছি না, যে এই কলেজ ক্যাম্পাসের যে ভোটগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং এই যে পুরনো যে কলেজ স্টুডেন্ট যারা রয়েছে তাদের যে এই বারবারন্ত এবং তাদের যে নেতৃত্ব, তাদের যে নেতাগিরি, দাদাগিরি, তাদের কেউ বা মেসেজ করাচ্ছে, কেউ বা তাদের অন্যভাবে গিভ অ্যান্ড টেক্স পলিসিতে তাদেরকে মহিলাদের এক ধরনের কথা বলছে, ছেলেদের আর এক ধরনের বলছে, সেইভাবে তাদেরকে ক্যাম্পাসে তাদের ওপর নির্যাতন হচ্ছে। তো এই ধরনের ঘটনা যে ঘটে চলেছে, তাহলে কি কলেজ কর্তৃপক্ষ, সেখানকার পুলিশ, সেখানকার সিসিটিভি ক্যামেরা এগুলো কি করতে রয়েছে, তারা জানে না? বেশ, আমি এর উত্তর পার্থ প্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন, পার্থদার থেকে নেব। শুধুমাত্র এই মাথা মাসাজ বা তা নয়, জন্মদিনের পার্টি থেকে শুরু করে হই হুল্লোড়, বক্স বাজিয়ে, ডান্স, উৎসব, আনন্দ কলেজ ক্যাম্পাসে হচ্ছে। আপনি ভাবতে পারেন শুধু ইউনিয়ন রুম নয়, কলেজ ক্যাম্পাসটাকে অনুষ্ঠান গৃহ, এলাকার মানুষ মানে আলমারিতে পাওয়া যাচ্ছে আর্মস। ভাবুন আপনি, কলেজের আলমারিতে আর্মস পাওয়া যায়, মানে এটা অদ্ভুত বিষয়। এলাকার সেটা নিয়ে আমরা জানতে পেরেছি। আর আপনি একটু আগে বললেন যে কোনো মুখ্যমন্ত্রী চান না তার এই রকম, তার যে রাজত্বে এই ধরনের ঘটনা ঘটবে, একদম ঠিক বলেছেন। আমরা তো এই কারণেই মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলতে হয়, কারণ হাসখালির ঘটনায় আমরা দেখেছি যে নির্যাতিতার দিকে আঙুল তুলেছে মুখ্যমন্ত্রী স্বয়ং, অন্য কেউ নয়। যে ওর কি প্রেগনেন্ট ছিল, ওর কি জ্বর হয়েছিল, ওর কি প্রেম ছিল, আজকে আমরা পার্ক স্ট্রিটে দেখেছি নির্যাতিতার দিকে আঙুল তুলতে স্বয়ং মুখ্যমন্ত্রী করেছে। আমরা কামদুনিতে দেখেছি মৌসুমী কয়াল, টুম্পা কয়াল যখন প্রশ্ন করেছে যে আমার এই বন্ধুটিকে এইভাবে নৃশংসভাবে রেপ করে খুন করেছে, তার আমরা শাস্তি চাই দৃষ্টান্তমূলক, বলেছে ওরা মাওবাদী। এবং তাকে যেভাবে তাদের দিকে আঙুল তুলেছে, এবং আজও তারা যেভাবে হ্যারাস হয় শুধু প্রতিবাদের জন্য, এটা কে করেছেন? স্বয়ং মুখ্যমন্ত্রী, যেটা অন্য কোনো রাজ্যে হয় না। সেই জন্যই আমরা বলি যে এখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং তার রাজত্বে প্রত্যেক দিন এইভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। স্কুল, ক্যাম্পাস, আজকে মেডিকেল কলেজ, আজকে ল কলেজ, আজকে স্কুলের ছাদে বোমা, আজকে কলেজ ক্যাম্পাসে রেপ, আজকে চটুল নাচ, গান, কোথায় হকি স্টিক, মানে এটা কি রাজত্ব চলছে আমরা জানি না। আমি পার্থদার কাছে যাব, কিন্তু আমি তবু মনে করব এই সৃজনশীল রাজ্যের যারা রাজনৈতিক মাথায় রয়েছেন তাদের অনুপ্রেরণা এই ক্ষেত্রে নেই, কারণ কেউ নিজেকে এবং নিজের রাজ্যকে বদনাম করতে হয়তো চান না, এটাই বাস্তব। কিন্তু এবার নিরাপত্তার বিষয়টি আসে, যে আইআইএম এর মধ্যে একদম অবাধে ঢোকা যায় কি? আইআইএম এর ছাত্রাবাসের মধ্যে প্রবেশ করা যায় কি? আইআইএমে যে কেউ ঢুকে যেতে পারে কি? একটা দিকে ইউনিভার্সিটি স্ট্রেচার বা কলেজের স্ট্রেচার নিয়ে কথা হচ্ছে, কিন্তু নিরাপত্তার বিষয়টা, সেফটি সিকিউরিটি, এটা আমরা বলছি না, বা কোনো বিজেপি কংগ্রেস নেতা বা বামেরা বলছে না, সিকিউরিটি গার্ডও বলছে না। আমরা কার বাইট পেয়েছি? আমরা বক্তব্য পেয়েছি ওই কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন প্রফেসরের বাড়িতে কাজ করতে যাওয়া রাঁধুনি, যাকে প্রায় 365 দিন ওখানে কর্মসূত্রে রান্না করবার জন্য, কুকিং করবার জন্য যেতে হয়, ওই ক্যাম্পাসের মধ্যেটাকে ঢুকতে হয়। আজকে তিনি যখন ঢুকছিলেন, সংবাদ মাধ্যমের অনেক প্রতিনিধি তাকে পান এবং তাকে জিজ্ঞেস করেন যে ঢোকার ক্ষেত্রে কি কি নিরাপত্তা বেষ্টনী টুপকে আপনাকে প্রফেসর স্যারের বাড়িতে রান্না করতে যেতে হয়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের, শুনুন। ঢুকতে গেলে কোনো নাম লিখতে হবে, নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে?
হ্যাঁ থাকে। হ্যাঁ সেখানেও সিকিউরিটি গার্ড আছে। আমাকে এখানে দু জায়গায় এন্ট্রি করতে হয়, মানে এখানে করতে হয় আবার ভেতরে করতে হয়। আপনার কি হস্টেলে রান্না করতে যান? হস্টেলে কোথাও? না না, আমি প্রফেসরের বাড়িতে রান্না করি। কি এখানে ঢুকতে পারে এরকম? না 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 না। পরিচয়পত্র দেওয়া আছে? হ্যাঁ সব দেওয়া আছে, সব দেওয়া আছে। আইআইএম এর কোন একটা পরিচয়পত্র? হ্যাঁ আছে আছে। সেটা দেখি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। আচ্ছা, নাম লিখে তাকে মানে আচ্ছা, যেতে হবে। কোনো ভিজিটর যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেলস দিতে হবে, দিয়ে তারপর তাহলে ঢুকতে কি হবে। হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে? না না, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে দেবে। এখানে চেকিং করার পর আবারও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্থদা, যে মানুষটি রান্না করতে মাসে ধরে নিন সপ্তাহে একটা করে ছুটি যদি আমি বাদ দিই, সপ্তাহের একটা ছুটি বাদ দিলে মাসে 26 দিন যে ভদ্রমহিলা ক্যাম্পাসে ঢুকছেন তার ক্ষেত্রেও এই কড়াকড়ি রয়েছে। তাকে নাম লিখতে হয় গেটে, তার পরিচয়পত্র দিতে হয়, যে মাসে 26 দিন আসছে। মানে আপনি বুঝতে পারছেন বছরে প্রায় 350 দিন তার সঙ্গে সিকিউরিটি গার্ডদের দেখা হচ্ছে। তা এবং ছাত্রাবাসে ঢুকতে গেলে আবার সেখানে সিকিউরিটির সঙ্গে কথা বলতে হয়, আবার সেখানে নাম লিখতে হয়, পরিচয়পত্র দেখাতে হয়, তারপরে ঢুকতে হয়। সিকিউরিটির সামনে বাইরের লোক কথা বলে, ঘরের ভেতর যাওয়ার কোনো নিয়ম নেই। এখানে কোনো এক জায়গায় অভিযোগে পুলিশ দেখাচ্ছে যে মেয়েটিকে ছাত্রাবাসের খাটের ওপর পাওয়া গিয়েছে, বা এই জাতীয় কিছুক্ষণ আগে আপনি বললেন, আপনি শুনেছেন, আপনি বললেন। তাহলে এই নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে একজন প্রতিদিন কাজ করতে যাওয়া মহিলাকে যদি নিরাপত্তা বেষ্টনী পেরোতে হয়, সম্পূর্ণ অপরিচিত এই তরুণীর ভেতরে অবাধভাবে ঢুকে যাওয়াটা নিয়ে প্রশ্ন উঠছে না? নিরাপত্তার এই বেষ্টনী পেরিয়ে সে ঢুকে গেল এবং ঘটনা ঘটলো এবং পরবর্তী তাকে হরিদেবপুর থানার উদ্ধার করলো। কোথা থেকে উদ্ধার করলো সেটাও আমি জানি না। প্রশ্ন ওঠে না এই জায়গায় নিয়ে? পার্থদা বলুন বলুন বলুন। বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, না আমি প্রথমে বলি যে ফাল্গুনী দেবী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না। উনি পাশের রাজ্য উড়িষ্যার লাস্ট 15 দিনে কখনোই ঘটনা সামনে এসেছে উনি হয়তো জানেন আমি না। শুনিনি। উনি হয়তো জানেন না মধ্যপ্রদেশ, রাজস্থান সহ এই জায়গাগুলোতে সেই বিষয়গুলো কথা না না উনি বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা দেখা যায়। আমি বলেছি অথচ পাশের রাজ্য উড়িষ্যা লাস্ট 15 ডেজে কমপক্ষে 20 বেশি ঘটনা ঘটেছে। আমি বলেছি মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা বলে, এই ধরনের কথা বলে না। উত্তরপ্রদেশে একাধিক ঘটনা আছে। সব এনসিআরবি রিপোর্ট বলছে সবথেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে এই ঘটনাগুলো সবথেকে বড়। সুতরাং এগুলো বলে লাভ নেই। এবং গতকালই একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখলাম বিজেপির এক নেতা ফোনে কথা বলছেন, তার চারপাশে কারি কারি টাকার বস্তা রয়েছে, নগদ টাকা দেখা যাচ্ছে। সুতরাং বিজেপি এগুলো ব্যাপারে যত কথা কম বলে তত ভালো। এখন প্রশ্ন আসছে এই যে আইআইএম এর ঘটনা, আইআইএম এর ঘটনায় যে নিরাপত্তার বেষ্টনী, আমাদের প্রশ্ন সেই নিরাপত্তার বেষ্টনীকে কাটিয়ে কি করে মেয়েটি হস্টেলে গেল, বা তার খাওয়া, সে ক্যান্টিনে খাওয়ার পর নাকি অচেতন হবে, এই ধরনের যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে সেটা কি করে সম্ভব? সেই সিসিটিভি ফুটেজ নিশ্চিতভাবে তদন্তের আওতায় আসবে, এবং সেখানে যদি সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে থাকে সেই বিষয়টাই দেখা দরকার। এবং নিশ্চিতভাবে যেহেতু গোটাটাই আইন এর কর্তৃপক্ষের আওতাধীন, আমরা মনে করি পুলিশের কাছে অভিযোগ জমা করেছে, পুলিশ সবার সঙ্গে তদন্ত করে কথা বলে অভিযোগকারী, অভিযোগকারিনী, তার বাবার বয়ান সমস্তটাকে দেখে নিশ্চিতভাবে ব্যবস্থাপনা গ্রহণ করবে। প্রাথমিকভাবে যেভাবে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের জমা ভিত্তিতে সেখানে যে ধারাগুলো লাগু হয় সেই ধারাগুলো ইনপুট হয়েছে, সেগুলো কতটা টিকবে না টিকবে আগামী দিনে তদন্তে পরিষ্কার হবে। এই জায়গায় দাঁড়িয়ে সব কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা বাতুলতা ছাড়া কিছু নয়। তবে আমরা বলতে পারি ঘটনার সত্যতা নিশ্চিতভাবে প্রকাশ্যে আসা প্রয়োজন, এবং যেহেতু এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর, সেটা গুরুতর ভাবে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ, এটা আমরা চাইছি। একদম পার্থদার এই বক্তব্য সম্পর্কে আমি 99% নয় 100% একমত। কিন্তু এই সিকিউরিটি বেষ্টনী নিয়ে এবার একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই সিকিউরিটি শুধুমাত্র মানে সিকিউরিটি বেষ্টনী শুধুমাত্র আইআইএমে ছিল তা নয়, কসবা ল কলেজেও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কসবা ল কলেজের সিকিউরিটি গার্ডকে মনোজিতের হাতে মার খেতে হয়েছিল। সিকিউরিটি সংস্থা
ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, এবং যে সিকিউরিটি একজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে সেই কোম্পানি বা আগের কোম্পানির যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা মনোজিতের সম্পর্কে একরাশ অভিযোগ করেছিলেন, যে তাকে ধাক্কা মারা, গলা টিপে দেওয়া, দেওয়ালে পিষে মানে কলার ধরে দেওয়ালে আটকে রাখা, শারীরিকভাবে নিগ্রহ করা এবং মানসিকভাবে হুমকি তো তার উপরে ডিভিডেন্ডের মতো আছেই, এটা তো চলতোই। কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত আমরা আইআইএমে পাইনি যে সিকিউরিটি গার্ডকে শারীরিকভাবে হেনস্থা নির্যাতন করা হতো, সেরকম কোনো বড় দাদা এখনো পর্যন্ত আসেনি। তবে আবারও বলছি যে এই ধর্ষণ মানে অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্টরা যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে ধর্ষণ বা মলেস্টেশনের মানসিকতা থাকবে না এটাও আমরা ভাবছি না। থাকতেই পারে, পুলিশ তদন্ত করে বার করবে, কিন্তু ওভারঅল নিরাপত্তা রক্ষীকে মেলাইন করবার মতো কোনো অভিযোগ অন্তত আইএমএম নেই, যেটা আমি জানি। একটা বিরতি নিচ্ছি, বিরতির আগে আমি পরিচয় করে দেবো একেবারে শেষ পর্বে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল আমাদের সঙ্গে এসে রয়েছেন, আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। মহানন্দাদি, প্রশ্ন হচ্ছে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অপরাধীর শাস্তি ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু যদি সত্যি না হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি কি দাগ আসতে পারে আপনার কাছ থেকে দ্রুত শুনবো, এবং তারপর আমি নীলাংশুর কাছে যাব। আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, মেয়েটির বাবার বক্তব্যের ভিত্তিতে প্রশ্ন উঠছে, মানে অভিযোগকারিনীর বাবার বক্তব্যের ভিত্তিতে উনি কখনো বলছেন যে অভিযোগ জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে, উনি বলছেন যে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিনা জানি না, আমার মেয়েকে ফেরত পেয়েছে, আমার মেয়ে একদম নর্মাল আছে, যে গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই, এবং বলছে যে হরিদেবপুর থানা কোথা থেকে পেয়েছে জানি না, ও যা বলেনি ওকে দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার বাবার দুটো বক্তব্য আমি শুনিয়েছি অনুষ্ঠানের প্রথম অংশে। আমার প্রশ্ন হচ্ছে, যদি অপরাধ হয় তো অপরাধ, কিন্তু যদি অপরাধ না হয় তাহলে কতটা ক্ষতি আমাদের পশ্চিমবঙ্গের জন্য, আমি ওভারঅল বাংলার ক্ষতি দেখছি, বাংলার শিক্ষা ব্যবস্থার উপরে কতটা কালো ছাপ, কতটা বড় প্রশ্ন উঠে যাবে এই ঘটনার পরে, কি কি ক্ষতি হতে পারে শিক্ষার? হ্যাঁ, আমি প্রথমেই বলি যে স্বাধীনতার ৭৮ বছর পরেও আমাদের এই টকশোতে বসে নারীর প্রতি সম্মান, নারী সুরক্ষা এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ নারীর সুরক্ষাটা একটা বেসিক ক্রাইটেরিয়া, গুড গভর্নেন্স বা সুপ্রশাসনের একটা বেসিক ক্রাইটেরিয়া, খাদ্য বস্ত্র বাসস্থানের মতোই আমি নারী হিসেবে সেটা মনে করি। দ্বিতীয় কথাটা হচ্ছে, নারী সুরক্ষার সঙ্গে আরও অনেকগুলো জিনিস জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে নারীর সক্ষমতা, নারীর স্বাধিকার। আমরা এই যুগে বসে নারীকে সক্ষম হতে বলবো, এটাই স্বাভাবিক। সেখানে যদি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে নারীদের সুরক্ষাটা কম্প্রোমাইজড হয়ে যায়, এর থেকে দুঃখের কিছু হয় না। কিন্তু এটা শুধুমাত্র একটা দুটো ঘটনা দিয়ে জাজ করলে হবে না, কারণ এটার কারণটা যদি অ্যানালাইজ করতে হয়, এটার একটা সুদূর প্রসারী কারণ রয়েছে। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কারণ আইআইএম জোকা একটা এস্টিমড ন্যাশনাল ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের, যার সুরক্ষা নিয়ে আজ অব্দি কেউ কোনোদিন প্রশ্নই তুলতে পারেনি। এত কড়া সুরক্ষা ব্যবস্থা ওখানকার, ইনফ্যাক্ট একটা রাঁধুনিকেও যদি ঢুকতে হয় রোজ রান্না করার জন্য ওখানে হস্টেলে, তাকে রোজ এন্ট্রি করে ঢুকতে হয়। সেখানে এই মেয়েটির রেজিস্টারে নাকি নাম নেই, কাজে এখানে নিশ্চয়ই কর্তৃপক্ষ আনসারেবল, তাকে আনসার দিতে হবে। এবং আমি মেয়েটির জিডিটা পড়েছি, তাতে কোথাও কিন্তু রেপ কথাটা উল্লেখ নেই, তাকে কিন্তু মলেস্টেশন করা হয়েছে। সে ফিজিক্যাল অ্যাবিউজের কথা বলেছে, যেটা অত্যন্ত অন্যায় এবং কঠোর শাস্তি হওয়া উচিত যে ছেলেটি করেছে, কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ। এবং এখানে মেয়েটির বাবার কথা আইনের চোখে, আমি যেটুকু আইন জানি বা বুঝি, একেবারে গ্রাহ্য হবে না। তার কারণ মেয়েটি অ্যাডাল্ট, সে মনস্তত্ত্ববিদ, সে এসেছে একটা ধরে নেওয়া যে একটা ট্রিটমেন্ট করতে, কিন্তু ট্রিটমেন্ট করার জন্য তাকে বয়েজ হস্টেলে কেন যেতে হবে? ট্রিটমেন্ট করার জন্য নিশ্চয়ই এত বড় ইনস্টিটিউটে আলাদা রুম আছে বা ভিজিটার্স রুম আছে, সেখানে সে নিশ্চয়ই আসতে পারে না কোনো মহিলা, এটা তো হতে পারে না, নিশ্চয়ই আসতে পারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে একটা সেন্ট্রাল ইনস্টিটিউট সে যে কোনো রাজ্যে হতে পারে, শুধু পশ্চিমবঙ্গ কেন, যে আরো অন্য জায়গাতেও আছে, ব্যাঙ্গালোরেও আছে। কিন্তু কথাটা
ব্যাপারটা হচ্ছে যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্নটা উঠছে, এবং যে অভিযোগগুলো মেয়েটি করেছে সেটা খুব ভয়ঙ্কর। অর্থাৎ তাকে খাবারের সঙ্গে কিছু একটা বোধহয় মিশিয়ে দিয়েছে, তাকে ফিজিক্যালি টাচ করা হয়েছে যেটা সে মনে করছে, তার মডেস্টির সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং রেপ হয়নি হয়তো, কিন্তু সে অভিযোগে দেখেনি রেপের কথা। কিন্তু এই প্রত্যেকটাই নারীর জন্য অপমান, কাজে এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। পুলিশ খুব সক্রিয়ভাবে কাজ করেছে এবং এই রকমভাবে প্রত্যেকটা ঘটনায় পুলিশের কাজ করা উচিত। কসবার ক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে, ক্রাইম সিন লক করেছে, ফরেন্সিক গেছে। কাজে আমরা চাইবো অন্তত নারী সুরক্ষার ক্ষেত্রে পুলিশ অ্যাক্টিভলি কাজ করুক। কোনো রাজনীতি করার বিষয়টা নয়, নারী সুরক্ষা রাজনীতির বিষয় নয়। ঠিক আমি নীলাংশুর কাছে যাই। নীলাংশু, এই যে মহানন্দাদির দুটো ঘটনার কথা বলছে, এক হচ্ছে কসবা, অন্যদিকে এই আইআইএম, তোমার কি মনে হচ্ছে যে পুলিশের সম্বিত ফিরেছে, বা দুটো ক্ষেত্রেই কিন্তু পুলিশ সত্যি খুব পজিটিভলি মুভ করছে এখনো পর্যন্ত আমি যেটুকু জানি? হ্যাঁ, ঠিক আছে, পুলিশ পজিটিভলি মুভ করবে এটাই আমরা চাই। রাজ্যের যে কোনো মানুষ, বিরোধী সরকার পক্ষে এটা নয়, রাজ্যের যে কোনো মানুষ চান যে পুলিশ তার অভিযোগ নেবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কাজ করবেন। যদিও এর আগে এবং পরে বহু ঘটনা এরকম দেখা গেছে পুলিশ এই ধরনের কোনো কাজ করেনি। প্রথম বিষয় হচ্ছে, দুটো বিষয় আমি বলবো। একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের বা যে কোনো রাজ্যের যে কোনো রাজনৈতিক দল, তার নেতা নেত্রী কাউকে আমরা মনে করি না, এটা দল মত নির্বিশেষে সব মানুষের একই কথা। আমার মনে হয় ফাল্গুনিদিও একই কথা বলবে, পার্থদাও তাই বলবে, তুমিও তাই বলবে। কোনো রাজনৈতিক দল কাউকে ধর্ষণ করতে শেখায় না, দেবাশিসদা। কিন্তু এটাও ঠিক সেরকমই সত্যি, এই রাজ্যের বুকে 2011 সালের পর এমন একটা সরকার এলো যে সরকার দেখালো গ্রেপ্তার হয়ে যাওয়া অপরাধীদেরকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রি 12টার সময় কলকাতার রাজপথে নামলেন। গ্রেপ্তার হয়ে যাওয়া খুনি, ধর্ষক, এদেরকে শেল্টার দিচ্ছে এই রাজ্যের সরকার এবং যে দলটা সরকার চালাচ্ছে সেই দলটা। তাহলে সেই কারণেই মমতা ব্যানার্জির দিকে যারা ধর্ষণ করে তাদের সাথে এই রাজ্যের শাসক দল এবং সেই শাসক দলের সর্বনায়িকা মমতা ব্যানার্জির নাম জড়িয়ে যাচ্ছে। আর সবশেষে একটা কথা বলবো, আজকে হয়তো তোমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছো, রাজদীপ মাইতি বলে মেটিয়াবুরু সিটি কলেজ ওখানকার, সেই সিটি কলেজের একজন প্রফেসর রাজদীপ মাইতি, তিনি ওয়েব কুপার সদস্য। আমি আশা করি পার্থদা এখন শুনছে, পার্থদাও নিশ্চয়ই জানে, ওয়েব কুপার সদস্য। তিনি আমাদের দলের নেত্রী সহ বিভিন্ন মহিলাদেরকে নিয়ে ওপেন ফেসবুক ওয়ালে উনি লিখেছিলেন ডক্টর রাজদীপ মাইতি, আপনারা খুঁজলে পাবেন। এবং মীনাক্ষীদিকে, ঐশীদি, দীপশিতাদি সহ তাদের সম্পর্কে ভীষণ নোংরা কুরুচিকর মন্তব্য, রেপ থ্রেট করা, এই সমস্তটা চলছিল। আজকে কলকাতার রাজপথে এসএফআই ডিওয়াইএফআই এর ছেলেরা সেই রাজদীপ মাইতিকে ধরে আমার স্ট্রিট থানায় নিয়ে গেছে। এটা ধর্ষকরা বুঝে নিক যে রাজ্যে বামপন্থী ছাত্র যুব মহিলার আন্দোলন সহ গোটা রাজ্যের সব মহিলারা, মানুষরা, মায়েরা, বোনেরা, তারা রাস্তায় নামছে ধর্ষকদের। এটা হচ্ছে মানুষের জাগরণ। আমি এসএফআই বা ডিওয়াইএফআই বলবো না, না, ফাল্গুনি, এই ধরনের মানবিক জাগরণও কিন্তু ঘটছে। একদম ঠিক কথা বললো, কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে। একদমই তাই। আমরা অভয়ার সময়ও আমরা দেখেছিলাম এই ধরনের জনজাগরণ ঘটেছিল। দেখুন, 2025 সালে এসে মুখ্যমন্ত্রী নারীদের রাত্রে বাইরে বেরোতে বারণ করছেন, যে কর্মক্ষেত্রে যাওয়া যাবে না। এটা কিন্তু অন্য কোনো রাজ্যে হয় না। উনি যে বলছেন, দেখুন সন্দেশখালীর মতো ঘটনা অন্য কোনো রাজ্যে হয়নি। আজকে আরজি করে কলেজ ক্যাম্পাসে একজন ডাক্তার বোনকে তাকে রেপ করে খুন হয়ে যেতে গেল, এবং সেই তথ্য লোপাট করার জন্য শ্মশানে একজন বিধায়ক, একজন কাউন্সিলরকে যেতে হলো। পুলিশ, মুখ্যমন্ত্রী সারা রাত ধরে কথাবার্তা বলে সেই তথ্যকে লোপাট করতে হলো। এরকম ঘটনা তো অন্য কোনো রাজ্যে দেখা যায় না। স্বভাবতই আমাদের আঙুলটা এই কারণেই শাসকের দিকে ওঠে, কারণ শাসক আর শোষক যদি একই হয় তাহলে সেখানে জনসাধারণ এই কারণের জন্যই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর এই কারণের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে জনজাগরণের প্রয়োজন রয়েছে। আর এই জনজাগরণ আগামী দিনে পশ্চিমবঙ্গের নবজাগরণ ঘটাবে। অর্থাৎ যারা ধর্ষণ করে খোল্লাম খুলে বেড়াবে মনে করছে, তাদের ওপরেও কথা বলার লোক আছে। সেটা প্রমাণ করে দিয়েছে কসবা ল কলেজের ওই মহিয়সী ছাত্রী। আমি কেন মহিয়সী বলছি, কারণ এই অভিযোগ না করলে একদম ঠিক মনোজিতের হয়তো মুখের মুখোশটা থেকেই যেত, সরানো যেত না। আজকে এখানেই শেষ করব আজকের হাল্লা বল। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।